আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা শুধু একটা খবর নিয়ে কথা বলবে না। আজকে আমরা এমন একটা ভূ-রাজনৈতিক খেলার মাঝখানে দাঁড়িয়ে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর নাম, সবচেয়ে বিপজ্জনক অস্ত্রগুলোর কথা চলছে। এমন এক খেলার কথা বলছি যার রেশ শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না। এর রেশ পড়তে চলেছে আমাদের মতো সাধারণ মানুষের জীবন, আমাদের অর্থনীতির প্রতিটি কোণে। বন্ধুরা, আপনারা কি জানেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারগুলোর মধ্যে একটা বড় ধরনের হাহাকার চলছে? একটা চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। এই অস্থিরতার সবচেয়ে বড় প্রমাণটা দেখতে পেলাম ট্রাম্পের কথায়। শুনুন বন্ধুরা, ট্রাম্প যখন কোনো বিষয়ে কথা বলেন না, তখন তার কথায় একটা বিশাল ওজন থাকে। সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে গত ৭ মে রাত আর ৮ মে সকালের ঘটনাগুলোর পর ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তিনি সরাসরি পারমাণবিক আক্রমণ করার কথা না বললেও তার ইঙ্গিতটা এতটাই স্পষ্ট যে পৃথিবীর প্রতিটি কোণ থেকে তা উঠে আসছে। আমরা যখন নিউক্লিয়ার স্ট্রাইক শব্দটি শুনি, তখন আমাদের মনে একটা ভয়াবহ চিত্র ভেসে ওঠে। একটা বিশাল কমলা রঙের আভা, যাকে ইংরেজিতে অরেঞ্জ গ্লো বলা হয়। বন্ধুরা, এই অরেঞ্জ গ্লো মানে কি? এটা কোনো সাধারণ আগুন নয়। এটা একটা ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের চিহ্ন। পুরো একটি পাহাড় যেন মুহূর্তে গুঁড়ো হয়ে যায়। একটা প্রচণ্ড শক্তি যা গোটা গ্রহকে কাঁপিয়ে দিতে পারে। ট্রাম্পের এই ধরনের মন্তব্য শুধু একটা রাজনৈতিক উস্কানি নয়, এর পেছনে লুকিয়ে আছে আমেরিকার নিজেদের ক্ষমতার উপর একটা গভীর হতাশা, একটা মানসিক চাপ। এখন প্রশ্ন হলো, কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এই পারমাণবিক বানগহ্বরটা কেন খোলা হচ্ছে? আসলে এর মূল কারণ হলো ইরান। ইরান এবং আমেরিকা, এই দুটো শক্তির মধ্যে একটা অচেনা, অস্বস্তিকর সমতা তৈরি হয়ে গেছে। লোকে এখন বলতে শুরু করেছে ইরান ভার্সেস আমেরিকা, আর এই ইকুয়েশন থেকে ইসরায়েলও কিছুটা বাইরে চলে গেছে। এই অস্বস্তিকর সমতা বা আনকমফোর্টেবল প্যারিটি হলো আজকের গল্পের মূল প্রেক্ষাপট। বন্ধুরা, আমরা জানি ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। কিন্তু সম্প্রতি যা ঘটেছে তা কোনো চাপা উত্তেজনা নয়, এটা একটা খোলা রণক্ষেত্র। আসুন আমরা ক্রোনোলজিক্যালি ধাপে ধাপে পুরো ঘটনা প্রবাহটা বুঝে নিই। প্রথমত, ঘটনাটা শুরু হয়েছিল আমেরিকার নৌবহরকে লক্ষ্য করে কিছু হামলা দিয়ে। আমেরিকা তাদের নৌ ধ্বংসকারী জাহাজগুলো নিয়ে সমুদ্রে ছিল। হঠাৎ করেই এই হামলার ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে। আমেরিকা এই হামলাগুলোকে অস্বীকার করলেও বাস্তবতা ভিন্ন কথা। এই হামলাগুলো শুধু জাহাজকে লক্ষ্য করেনি, এটা ছিল আমেরিকার সেই অতি আত্মবিশ্বাসের ওপর একটা বিশাল ধাক্কা। আমেরিকার ধারণা ছিল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব এমন পর্যায়ে যে কোনো বাধাই তাদের থামাতে পারবে না। কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরোধই নয়, তারা পাল্টা আঘাত করার ক্ষমতাও রাখে। এটা একটা বিশাল ট্র্যাজেডি বন্ধুরা। আমেরিকা তার সামরিক শ্রেষ্ঠত্বকে অনেক দিন ধরে একটা মিথ বা অলীক ধারণায় বাঁচিয়ে রেখেছে। কিন্তু ইরান সেই মিথটা ভাঙার প্রথম বড় আঘাত এনেছে। এখন প্রশ্ন হলো, এই লড়াইটা শুধু সামরিক নয়, এটা একটা আদর্শিক লড়াই। আমেরিকা শুধু তার সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় না, তারা প্রমাণ করতে চায় যে বিশ্বের কোনো শক্তি তাদের চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু ইরান কি করেছে? তারা একটা অন্যরকম বার্তা দিয়েছে। তারা বিশ্বকে বলছে, আমরা তোমাদের বিরোধিতা করতে পারি। এটা একটা আদর্শিক বিজয়, যেটা আমেরিকার জন্য সবচেয়ে কঠিন কিছু মেনে নেওয়া। আর এইখানেই আসে আমেরিকার প্রথম বড় দুর্বলতা। আমেরিকা এতদিন ধরে দাবি করে আসছিল যে তারা ইরানের সব ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সব ড্রোন সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেদের ইন্টেলিজেন্স রিপোর্টকে ভিত্তি করে এই দাবিটা করেছে। কিন্তু বন্ধুরা, এই দাবিটা এখন ধোঁয়াশা হয়ে আসছে। ইরানের পক্ষ থেকে যে তথ্য আসছে তাতে এটা স্পষ্ট যে আমেরিকার দাবিগুলো অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হচ্ছে। ইরান কেবল টিকে নেই, তারা নিজেদের সামরিক ক্ষমতাকে আরও শক্তিশালী করছে। অন্যদিকে ইসরায়েলের দিক থেকেও একটা বড় দুর্বলতা দেখা যাচ্ছে। ইসরায়েল যখন ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে আঘাত হানে, তখন তাদের কৌশল ছিল তারা এমন জায়গায় আঘাত করবে যেখান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা কঠিন, অর্থাৎ শুধু প্রবেশপথ বা এন্ট্রেন্স ব্লক করা। কিন্তু বন্ধুরা, ইরান দেখিয়ে দিয়েছে যে তারা শুধু প্রবেশপথ বন্ধ হওয়ার অপেক্ষায় থাকে না, তারা তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এত উন্নত করেছে যে ইসরায়েলের এই কৌশলটা কোনোভাবেই সফল হচ্ছে না।
তারা প্রমাণ করেছে যে কোনো একটি নির্দিষ্ট স্থানকে ব্লক করে একটা পুরো দেশের সামরিক সক্ষমতাকে থামানো যায় না। এটা হলো কৌশলগত ব্যর্থতা। ইসরায়েল তার ধারণা করেছিল যে শুধু কিছু জায়গায় আঘাত করলেই পুরো ব্যবস্থা পতন হয়ে যাবে, কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে তাদের ব্যবস্থা আরও অনেক বেশি বিস্তৃত, আরও বেশি রেজিলিয়েন্ট। দেখুন বন্ধুরা, এই লড়াইয়ের একটা গভীর অর্থনৈতিক তাৎপর্য আছে। আমরা যখন শুধু সামরিক দিকটা দেখি তখন আমরা কেবল যুদ্ধটা দেখি, কিন্তু একজন অর্থনীতিবিদ বা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখ ফাই দেখতে হয় এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কী। এই যুদ্ধ শুধু বন্দুকের গুলির শব্দ নিয়ে হচ্ছে না, এটা হচ্ছে বৈশ্বিক অর্থনীতির রক্তনালীকে কেটে দেওয়ার মতো। বন্ধুরা, আপনারা কি জানেন মধ্যপ্রাচ্যে চলমান এই অস্থিরতা কি আমাদের মতো সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে। প্রথমত, তেল সংকট। মধ্যপ্রাচ্য মানেই বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এলাকাগুলোর একটি। এখানে কোনো বড় ধরনের সামরিক সংঘাত মানেই তেলের সরবরাহ ব্যবস্থায় বিশাল বাধা। তেলের দাম আকাশ ছুঁলে কী হবে? পরিবহন খরচ বাড়বে, সব জিনিসের দাম বাড়বে। দ্বিতীয়ত, সাপ্লাই চেইন ক্রাইসিস। এই যুদ্ধ শুধু তেল নিয়ে নয়, বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ কাঁচামাল, খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স সব কিছুই এই অঞ্চলের রুট দিয়ে যায়। যখন এই রুটগুলো অস্থির হয় তখন পুরো বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়তে শুরু করে। এবং তৃতীয়ত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সার বা ইউরিয়া সংকট। খাদ্য উৎপাদন এবং কৃষির জন্য নাইট্রোজেন ভিত্তিক সার অপরিহার্য। এই সারগুলো অনেক সময় এই অঞ্চলের উপর নির্ভরশীল। যদি এই সাপ্লাই চেইনগুলো ব্যাহত হয় তাহলে বিশ্বজুড়ে খাদ্যশস্যের উৎপাদন কমে যাবে, এবং এখানেই আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। বন্ধুরা, এই সংকটগুলো শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এগুলো বৈশ্বিক সমস্যা। যখন বিশ্বজুড়ে খাদ্যশস্যের দাম বাড়বে, যখন জ্বালানি তেলের দাম বাড়বে, তখন আমাদের দেশের অর্থনীতিতে সরাসরি চাপ পড়বে। এর মানে কি? আপনার দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, বাজারে জিনিসপত্রের দাম আরও বাড়বে। এই পরিস্থিতিতে ভূরাজনৈতিক সমীকরণের কি দাঁড়ায়? আমরা একটা নতুন সমীকরণের দিকে এগোচ্ছি। এটা কোনো স্পষ্ট বিজয় নয়, এটা একটা অস্থির ভারসাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এখানে আমেরিকা একা নয়, ইরান, রাশিয়া এবং চীন, এই তিনটি শক্তি একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। তারা একটা জোট তৈরি করছে যা পশ্চিমা বিশ্বের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই জোটের সবচেয়ে বড় বিজয় হলো তারা আমেরিকার হাতে একটা নির্ণায়ক বিজয় নিতে দিতে পারছে না। আমেরিকার সামরিক শক্তি বিশাল হলেও তারা এই মুহূর্তে এমন কোনো কৌশলগত অবস্থান পাচ্ছে না যে তারা ইরানকে একবারে গুঁড়িয়ে দিতে পারে এবং বিশ্বকে তাদের নিয়ন্ত্রণে আনতে পারে। ট্রাম্পের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা হয়তো এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না। তারা চাইছেন একটা সহজ, পরিষ্কার বিজয়, কিন্তু ইতিহাস আর বাস্তবতা তাদের সেই বিজয় দিতে দিচ্ছে না। এবং এই পরিস্থিতিতে আঞ্চলিক প্রতিরোধের আগুন আরও জ্বলছে। বন্ধুরা, শুধু ইরান আর আমেরিকা নয়, লেবাননের দিকে তাকালে বোঝা যায় হিজবুল্লাহর মতো শক্তিগুলো কিভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা বড় বড় সামরিক প্ল্যাটফর্মগুলোকে ধ্বংস করার ক্ষমতা দেখিয়েছে। আর ফিলিস্তিন ও পশ্চিম বাংলার দিকে তাকালে একটা নতুন ধরনের প্রতিরোধ দেখা যাচ্ছে। এটা শুধু সামরিক প্রতিরোধ নয়, এটা জনগণের প্রতিরোধ। ইআইডি হামলা, সেটলারদের ওপর হামলা এবং সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়তে থাকা সংঘাত সবই ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলের মানুষের আশা হারানো যাবে না। মোট কথা, এই পুরো খেলাটা একটা বার্তা দিচ্ছে। বিশ্বের কোনো কোনো কোণে কোনো কোনো শক্তি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া, এবং এই মরিয়া লড়াইটা এতটাই বড় যে এর প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রার উপর পড়তে বাধ্য। বন্ধুরা, এই বিশ্লেষণগুলো আপনাকে একটা প্রশ্ন করতে বাধ্য করবে। আমরা কি এমন এক সময়ে দাঁড়িয়ে, যখন বিশ্ব এক গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে, আমাদের নিজেদের অর্থনীতিকে আরও মজবুত করার জন্য প্রস্তুত? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই বৈশ্বিক অস্থিরতা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা। আমাদের বুঝতে হবে কোনো দেশের কোনো সামরিক শক্তি চিরস্থায়ী নয়। ভূ রাজনীতি